শরীফ ভাই, আসলে আপনি এই যে বক্তব্য, শিশির মনির বক্তব্য, আমরা ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনলাম, কি মনে হয় আপনার কাছে? যেটা মনে হয় যে আমাদের যে প্রত্যাশা ছিল, ফুয়াদ ভাইরা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল সেটা ক্রমশই বেহাত হয়ে যাচ্ছে। আমাদের এখানে যে ব্যাংক ডাকাতের যে সিস্টেমটা, এটা একটা চমৎকার সিস্টেম তৈরি হয়েছিল। 5-7জন মিলে, তাদের প্রভাব আছে সমাজে, রাজনীতিতে, তারা একটা ব্যাংক খুলে বসলো এবং তারা প্রতিনিয়ত খবর রাখছিল যে কি পরিমাণ টাকা জমা হচ্ছে। যখন তাদের মনে হলো যে এখন মোটামুটি একটা হ্যান্ডসাম মানি জমা হয়েছে, সুতরাং এটাকে হাফিস করে ফেলো, তারপরে তারা ব্যাংকটা হাফিস করে দিল টাকাগুলো। আব্দুল হাই বাচ্চুর কথা মনে আছে। আব্দুল হাই বাচ্চুকে সামনে মুরগি হিসাবে ব্যবহার করে একটা ব্যাংক লোপাট করা হয়েছে। বাচ্চুকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাকে, তার পরিবারকে, এবং সে আজ থেকে 20-25 বছর আগে কিভাবে জীবনযাপন করতো এটাও আমার মনে আছে। আমি তার বাসায়ও দেখেছি, 2 রুমের ছোট্ট একটা হাসপাতালের মধ্যে একটা কোয়ার্টার, সেখানে হঠাৎ করে বাচ্চু কোথা থেকে এলো। পরে যেটা জানা গেল যে বাচ্চুর পেছনে যারা আছে তাদেরকে তো আপনারা দেখেন না, তাদের আসলে দেখা যায় না, তাদের অশরীরী আত্মা আর কি এরকমের। তো এখনো যেটা হচ্ছে এটাও কাঙ্ক্ষিত না, আপনার প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকীকরণ। তবে মানুষের মধ্যে কতগুলো ধারণা কিন্তু আছে। ইসলামী ব্যাংক মানে জামাতের ব্যাংক, এবং 5 আগস্টের পরে জামাতের আমির কিন্তু বলেছিল মায়ের কোলে ফিরে এসেছে। তার মানে নিশ্চয়ই এই না যে মায়ের কোলে ফিরে এলেও ব্যাংকটা আইন আদালত বিধিবিধান মেনে চলবে না, আপনি এটাকে আপনার ইন্টারফেয়ার করবেন। একই সাথে প্রতিষ্ঠানগুলোকেও আপনার চলার সুযোগটা দিতে হবে। আমি ফেসবুকে পোস্ট দিয়ে একটা প্রতিষ্ঠান চালাতে পারবো না। বিএনপির সমালোচনা করার অনেকগুলো জায়গা আছে, কিন্তু এই যে অব্যবস্থাপনা, এটা কি কেবল 12 ফেব্রুয়ারির পর থেকে শুরু হলো নাকি তার আগেও হয়েছে? শেয়ার মার্কেটে সালমান রহমানের যে লুটপাট, সেই লুটপাটের কথা আমাদের মনে আছে। বাংলাদেশ ব্যাংকের সমস্ত বিধিবিধান উপেক্ষা করে এস আলম 1 লক্ষ কোটি টাকা দুবাই নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের সময়। মামলা হয়েছিল, আমার যতটুকু জানা মতে ব্যারিস্টার সুমন একটা মামলা করেছিলেন। কোর্টে যাওয়ার পর কোর্ট সেই মামলা শুনানির জন্য সে মনে হয় বছর দেড়েক সময় নিয়েছিল, যাতে, কারণ শাসকের চোখের দিকে তাকিয়ে বিচারটা পরিচালিত হয়েছে। পরে তো তদন্ত সাসপেন্ড করে দিয়েছে কোর্টের ডিসিশনে। সাসপেন্ড করে দিয়েছে। রাজা কি চাইছে, আইন আদালত সেভাবে পরিচালিত হতো। তার রক্তাক্ত পরিবর্তনের পরে শেয়ার মার্কেটে সেই ট্রেন্ড কি অব্যাহত ছিল না? ছিল। সেই লুট কি বন্ধ করা গেছে? অন্তর্বর্তীকালীন সময়ও যায়নি। তার অর্থ হলো যে প্রত্যেকটার পেছনে একটা পলিটিক্স আছে। এই এস আলমকে আনার পেছনেও একটা পলিটিক্স আছে। আবার এস আলম মায়ের কাছে ব্যাংকটা ফিরে যাওয়া, তার সেটি বক্তব্যের পেছনে পলিটিক্স আছে। আবার আমরা কখনো কখনো তাদের পাশে গিয়ে যে দাঁড়াই, রানা প্লাজার রানা, তার পাশে গিয়ে আমি দাঁড়াই। আমি ওই বুয়েটের আবরার ফাহাদের যখন ফাঁসি হয় সেই দণ্ডপ্রাপ্ত আসামের পক্ষে গিয়ে দাঁড়াই। আবার এই যে সময়কালে দেখছি বিএনপির যে সংস্কারের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল অনেকগুলো জায়গায়, আপনি দেখছেন আগের টার্মে 2001-এ বিএনপিকে সবথেকে সমালোচনার জায়গাটা ছিল কি? বিদ্যুৎ খাত। বিএনপির সবথেকে অব্যবস্থাপনার জায়গাটা ছিল কি? বিদ্যুৎ খাত। সমালোচনার জায়গা বিদ্যুৎ খাত। বিএনপির ওই শাসনে মানুষের সবথেকে দুর্ভোগের জায়গাটা কি? বিদ্যুৎ খাত। এবার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সেই জ্বালানি সেক্টর, কালকে রাত 2টোর সময়ও দেখলাম মহাখালীতে কয়েক কিলোমিটারের যানজট। কেন? গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইনে, জ্বালানি নিতে পারছে না। আবার আপনি তাদের কথা যখন শুনবেন দেখবেন সরকার তো বলছে জ্বালানি আছে। তো জ্বালানি যদি থাকে, রাত 2টোর সময় কি মানুষ সুখের জন্য গাড়ি নিয়ে সেখানে বসে আছে? নিশ্চয়ই না। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আর একই সাথে একটা সরকার 1.5 মাস 2 মাস এসেছে, তাকে আপনি যদি মনে করেন যে কালকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, আমার মনে হয় যে এটাও হচ্ছে একটা অবাস্তব রাজনৈতিক পজিশন হবে। তাকে আপনি তার ওই যে অব্যবস্থাপনাগুলোকে আপনি যেমন করবেন, অ্যাড্রেস করবেন, সেগুলো বলবেন, একই সাথে তার উপরে চাপও রাখতে হবে। তাকে আপনি ওই ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন না। আর এই যে আর্থিক প্রতিষ্ঠান নিয়ে যেটা হচ্ছে, এই প্রবণতাগুলো, এটা আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগ এটার জন্য ক্রেস্ট পাওয়ার যোগ্য, তাকে নানাভাবে পুরস্কৃত করা যায়। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও
আমরা এটি খুব একটা বন্ধ করতে পেরেছি তা না, শেয়ার মার্কেটগুলো তার প্রমাণ। অথচ আমাদের বন্ধ করা উচিত ছিল।